আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয় সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের রাসায়নিক বন্ধন, দেখো রাসায়নিক বন্ধন, রাসায়নিক বন্ধন এই অধ্যায়ে আমাদের কিন্তু অনেকগুলা টপিক আছে। যেমন প্রথমে বিভিন্ন টাইপের বন্ধন, বন্ধনকে আমরা প্রথমে ভাগ করছিলাম দুই ভাগে। প্রথমটা ছিল পারমাণবিক বন্ধন, আর একটা ছিল আণবিক বন্ধন না। আর পারমাণবিক বন্ধনকে আমরা ভাগ করছিলাম আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, সন্নিবেশ বন্ধন এবং ধাতব বন্ধন। আর আণবিক বন্ধনের মধ্যে আমাদের কী ছিল? ভ্যান্ডারওয়ালস বল, তারপরে ডাইপোল ডাইপোল আকর্ষণ, তারপরে কি হাইড্রোজেন বন্ধন। এগুলো হলো বিভিন্ন টাইপের বন্ধন। এইগুলা প্রথমে রাসায়নিক বন্ধন পড়তে গেলে আগে বন্ধনের ক্লাসিফিকেশনটা বুঝতে হয়। মানে একটা যৌগ দিবে, তার মধ্যে কী বন্ধন আছে সেটা বের করা আগে শিখতে হবে এটাকে। তো এরপরে আমাদের এই বিভিন্ন টাইপের বন্ধনটা আলোচনার পরে আমাদের যে টপিকগুলো আসে, প্রথমে আসে হলো পোলার আয়ন আর পোলারিটি। এটা খুব গুরুত্বপূর্ণ দুইটা শব্দ রাসায়নিক বন্ধনে, পোলার আয়ন এবং পোলারিটি। আর একটা আছে সংকরায়ন। তো আমি আজকে তোমাদের এই পোলার আয়ন এবং পোলারিটি নিয়ে একটু কথা বলবো। পোলার আয়ন এবং পোলারিটি আর কি এটাকে আমাদের। তাহলে আমরা আজকে রাসায়নিক বন্ধনের টপিক হলো পোলারায়ন। দেখো পোলারায়ন, প্রথমে হলো পোলারিটি বলি আমরা। পোলারিটি ও পোলারায়ন। পোলারিটি ও পোলারায়ন। দেখো, পোলারিটি পোলারিটি হলো, দেখো পোলারিটি আচ্ছা, আরেকটা হলো পোলার আয়ন। তো দুইটা শব্দ আমরা একটু লিখে নিচ্ছি। পোলার আয়ন, পোলারিটি আর পোলার আয়ন। দেখো, পোলারিটি হলো, ধরো একটা, মানে পোলারিটি বললেই এই শব্দটা আসছে কোত্থেকে? পোলার থেকে আসছে পোলারিটি। পোলার শব্দ থেকে আসছে পোলারিটি। আর পোলার বললেই আমরা সমযোজী যৌগ চিন্তা করব। সমযোজী যৌগ, এই সমযোজী যৌগের মধ্যে এই পোলার শব্দটার ব্যবহার আছে। পোলার মানে সমযোজী যৌগকে আমরা দুইটা ভাগ করছিলাম না? একটা হলো কি সমযোজী যৌগ না, পোলার শব্দটা আসছে সমযোজী যৌগের জন্য। দেখো আমাদের দিকটা দেখতে বোধহয় সমস্যা হচ্ছে। সমযোজী যৌগ দুইটা ভাগ ছিল, একটা ছিল পোলার, একটা অপোলার। তার মানে পোলারিটি শব্দটা আসছে পোলার থেকে। পোলার শব্দটা হলো সমযোজী যৌগের ক্ষেত্রে প্রযোজ্য একটা শব্দ। মানে একটা যৌগ যদি সমযোজী হয়, দেখো একটা সমযোজী যৌগ, সমযোজী অণু, কিন্তু এখানে কিন্তু দুইটা পরমাণু সেম। আর দুইটা পরমাণু সেম হয়, এই বন্ধনে অংশগ্রহণকারী ইলেকট্রন দ্বয় দুইটা পরমাণুর নিউক্লিয়াসের মধ্যবর্তী অঞ্চলে কি থাকবে? পঞ্জীভূত থাকবে। একটা সমযোজী অণুতে যদি দুইটা পরমাণুর একই রকম হয়, তখন শেয়ারকৃত ইলেকট্রন দ্বয় দুইটা পরমাণুর, এই যে হাইড্রোজেন পরমাণুর নিউক্লিয়াসে পজিটিভ চার্জ হলো একটা, এখানেও একটা, আর ইলেকট্রনটা এই দুটা নিউক্লিয়াসের কি মধ্যবর্তী অঞ্চলে কি থাকবে? পঞ্জীভূত থাকবে। একটা বন্ধন সমযোজী যৌগ বিশুদ্ধ সমযোজী হওয়ার শর্ত হলো বন্ধনে অংশগ্রহণকারী ইলেকট্রন দ্বয় দুইটা পরমাণু নিউক্লিয়াসের মধ্যবর্তী অঞ্চলে পঞ্জীভূত থাকবে। এটা হলো বিশুদ্ধ সমযোজী হওয়ার কি শর্ত আর কি এটাকে আমাদের। আমি আবার বলি, একটা সমযোজী অণুতে যদি দুইটা পরমাণু একই রকম হয়, তখন এই শেয়ারকৃত ইলেকট্রন দ্বয় দুইটা পরমাণু নিউক্লিয়াসের মধ্যবর্তী অঞ্চলে কি থাকে? পঞ্জীভূত থাকবে। কারণ আমরা জানি যে ইলেকট্রন শেয়ার যদি দুইটা পরমাণু করতে সমানভাবে হয়, তখন সেটা সমযোজী বন্ধন। তার মানে কখন হবে? যখন দুইটা পরমাণু একই রকম হবে, তখন শেয়ারকৃত ইলেকট্রন দুইটা পরমাণু নিউক্লিয়াসের মাঝখানে থাকবে। তো আমরা এটাকে কি বলবো? বিশুদ্ধ সমযোজী বলবো, বিশুদ্ধ সমযোজী। তবে আমি আরেকটা কথা বলে রাখি, আসলে সূক্ষ্ম বিবেচনায় এটাও বিশুদ্ধ সমযোজী না। কারণ তোমরা যখন পড়ছিলে লন্ডন বল বা ভ্যান্ডারওয়ালস বল বা
লন্ডন বল বা বিস্তারণ বল, সেখানে আমরা তোমাদেরকে দেখাইছিলাম যে এই যে এই যে অণুটা দুটা পরমাণু সেম, কিন্তু ইলেকট্রনগুলা ঘোরার কারণে এখানে ক্ষণস্থায়ী ডাইপোল তৈরি হয়। ক্ষণস্থায়ী ডাইপোল তৈরি হয়। এই ক্ষণস্থায়ী ডাইপোলের কারণে দুটা হাইড্রোজেন অণুর মধ্যে একটা আন্তঃনাবিক আকর্ষণ, সেটা হলো লন্ডন বল বা ভ্যান ডের ওয়ালস বল ক্রিয়াশীল। তবে আসলে ওই 100% বিশুদ্ধ সমযোজী বলতে কোনো যৌগ নাই। তবে আমরা ইন্টারে সিলেবাসের প্রেক্ষাপটে আমি এটাকে মোটামুটি বিশুদ্ধ বলতে পারি, মোটামুটি বিশুদ্ধ বলতে পারি। কিন্তু তুমি যখন অনার্সে পড়বা কেমিস্ট্রি, তখন দেখবা এটাকে কী বলবা, বিশুদ্ধ সমযোজী বলবা না, বলবা যে এই সেলের মধ্যেও কী আছে, সমযোজী বৈশিষ্ট্যের বিচ্যুতি আছে, তবে সেটা খুব সামান্য পরিমাণ। কেন আছে? কারণ ইলেকট্রন যেহেতু ঘূর্ণায়মান, কিন্তু ঘুরতে গিয়ে কী হয়, এই হাইড্রোজেন অণুর মধ্যে ক্ষণস্থায়ী ডাইপোল তৈরি হয় এটাকে আমাদের। আচ্ছা, তো আমরা মোটামুটি আমরা বললাম যে দুইটা পরমাণু যদি সেম হয়, তখন শেয়ার ইলেকট্রন দুইটা পরমাণু নিউক্লিয়াসের মধ্যবর্তী অঞ্চলে পুঞ্জীভূত থাকবে। তাহলে একটা বন্ধন বিশুদ্ধ সমযোজী হওয়ার শর্ত হলো শেয়ারকৃত ইলেকট্রন বন্ধনে অংশগ্রহণকারী দুইটা পরমাণু নিউক্লিয়াসের মধ্যবর্তী অঞ্চলে কী থাকবে, পুঞ্জীভূত থাকবে এটাকে আমাদের বিশুদ্ধ সমযোজী। কিন্তু দেখো, যদি এই অণুতে যদি পরমাণু দুটো ভিন্ন হয়, এই যে এই সেল বন্ধন কিন্তু সমযোজী, বাট এখানে দুইজন ভিন্ন, এ একটা ইলেকট্রন দিচ্ছে, এ একটা ইলেকট্রন দিচ্ছে, ওকে। আর হাইড্রোজেনের কেন্দ্রে পজিটিভ চার্জ হলো একটা, আর ক্লোরিনের কেন্দ্রে কয়টা, 7টা। তার মানে শেয়ারকৃত ইলেকট্রনটা কী হবে, এই ক্লোরিন নিউক্লিয়াস দ্বারা বেশি কী হবে, আকৃষ্ট হবে। তার মানে এই শেয়ারকৃত ইলেকট্রন ক্লোরিন পরমাণু তার নিজের দিকে অধিক আকর্ষণ করবে। এই যে অধিক আকর্ষণ করা, সেটাকে বলা হয় কি, তড়িৎ ঋণাত্মকতা। এবং এর ফলটা কি, এর ফলটা হলো যে ক্লোরিনের প্রান্তে কী হবে, আংশিক ডেল্টা মাইনাস হবে, আর এখানে ডেল্টা প্লাস হবে। তার মানে এই দুজন ভিন্ন শেয়ারকৃত ইলেকট্রন কোনো একটা পরমাণু তার নিজের দিকে অধিক আকর্ষণ করে, এবং তার দিকে কী হয়, আংশিক নেগেটিভ হয়, আর এখানে আংশিক পজিটিভ। এই দুটা পোল তৈরি হলো ইলেকট্রনের, একত্রে বলা হয় ডাইপোল। আর এই ডাইপোল তৈরির যে ধর্ম, সেটাকে কী বলা হয়, পোলারিটি। ডাইপোল তৈরির যে ধর্ম, এটাকে বলা হয় পোলারিটি আর কি। এটাকে তার মানে এই যে ডাইপোল যে তৈরি হলো, ডাইপোলের কারণে এই যে অণুটা মধ্যে বন্ধন সমযোজী, বাট এর মধ্যে আংশিক প্লাস মাইনাস থাকায় আমরা এই যৌগের মধ্যে আয়নিক বৈশিষ্ট্য চলে আসবে। কারণ আমরা সবাই জানি যে সোডিয়াম ক্লোরাইড আয়নিক যৌগ, এর বৈশিষ্ট্য কি, সে পানিতে দ্রবণীয়, কারণ পানি পোলার দ্রাবক, আর এই আয়নিক যৌগের মধ্যে পজিটিভ নেগেটিভ প্রান্ত আছে, যার কারণে সে পানিতে দ্রবণীয়। যেমন পানিতে দ্রবীভূত হওয়া, এটা হলো আয়নিক যৌগের বৈশিষ্ট্য। কিন্তু এখানে এই সেলের মধ্যে বন্ধন সমযোজী, কিন্তু এর মধ্যে আংশিক পজিটিভ নেগেটিভ পোল আছে, মানে আয়নিক যৌগে যেমন প্লাস মাইনাস আছে, ঠিক এর মধ্যে কী আছে, আংশিক পজিটিভ নেগেটিভ থাকায় এই যৌগটার মধ্যে সোডিয়াম ক্লোরাইডের বৈশিষ্ট্য চলে আসবে। যেমন সোডিয়াম ক্লোরাইডের বৈশিষ্ট্য হলো পানিতে দ্রবণীয়, এই সেল সমযোজী হওয়া সত্ত্বেও সে কী হবে, পানিতে দ্রবণীয় হবে। এবং এই যে পানিতে দ্রবণীয় হইলো সমযোজী হওয়া সত্ত্বেও, এটা ব্যাখ্যা করার জন্য আমরা এই শব্দটা আসছে পোলারিটি। তার মানে পোলারিটি হলো যে একটা যৌগ সমযোজী, বাট তার মধ্যে কী চলে আসছে, আয়নিক বৈশিষ্ট্য চলে আসছে। সেই আয়নিক বৈশিষ্ট্য কতটুকু চলে আসছে, সেটা ব্যাখ্যা করার জন্য কী আসছে, পোলারিটি শব্দটা আসছে। তার মানে আমি বলতে পারি পোলারিটি হলো যে সমযোজী যৌগের কী বৈশিষ্ট্য, আয়নিক বৈশিষ্ট্য। পোলারিটি হলো সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্য। দেখো, সমযোজী যৌগের কি আয়নিক বৈশিষ্ট্য, আয়নিক বৈশিষ্ট্য, আয়নিক বৈশিষ্ট্য, এটা হলো কি, পোলারিটি। সমযোজী যৌগের কি আয়নিক বৈশিষ্ট্য, এটা হলো পোলারিটি আর কি। এটাকে বা আমরা বলতে পারি পোলারিটি হলো যে একটা যৌগ সমযোজী, কিন্তু তার সমযোজী বৈশিষ্ট্যে কতটুকু বিচ্যুতি হয়েছে, সেটাই হলো কি, পোলারিটি। মানে সমযোজী যৌগের সমযোজী বৈশিষ্ট্যের যে বিচ্যুতি ব্যাখ্যা করার জন্য পোলারিটি শব্দটা আসছে আর কি, এটাকে মধ্যে পোলারিটি। আচ্ছা, তাহলে আমরা এই পোলার আয়ন হলো যে পোলার আয়ন, দেখো মনে করো সোডিয়াম ক্লোরাইড কি, পানিতে দ্রবণীয়, কারণ এটা মধ্যে বন্ধন আয়নিক। আবার দেখো সিলভার ক্লোরাইড, এখানেও কিন্তু সিলভার ধাতু আর ক্লোরিন অধাতু। তার মানে কি, এখানে বন্ধনটা আয়নিক, কিন্তু এটা আয়নিক হলেও, যেমন এটা পানিতে দ্রবণীয়, এটা আয়নিক যৌগের স্বাভাবিক বৈশিষ্ট্য, কিন্তু এটা কিন্তু আয়নিক বাট পানিতে অদ্রবণীয়। কেন অদ্রবণীয়, এটা ব্যাখ্যার জন্য আমরা কি আসছে, পোলার আয়ন শব্দটা আসছে। তার মানে একটা যৌগ আয়নিক, বন্ধন আয়নিক, কারণ ধাতু অধাতু আছে, বন্ধন আয়নিক, কিন্তু সে পানিতে অদ্রবণীয়। পানিতে অদ্রবণীয়, এটা কার বৈশিষ্ট্য, সমযোজী যৌগের বৈশিষ্ট্য। কিন্তু এই যৌগটা কি আয়নিক, অথচ সে পানিতে অদ্রবণীয়। এটা তার মানে আয়নিক হওয়া সত্ত্বেও তার মধ্যে কে চলে আসছে, সমযোজী বৈশিষ্ট্য। এটা কেন পানিতে অদ্রবণীয় ব্যাখ্যার জন্য কি আসছে, পোলার আয়ন শব্দটা আসছে। তার মানে আমরা কী বলতে পারি, পোলার আয়ন হলো একটা যৌগ আয়নিক, কিন্তু তার মধ্যে কী চলে আসছে,
সমযোজী বৈশিষ্ট্য ব্যাখ্যার জন্য পোলারায়ন শব্দটা আসছে আর কি। তার মানে পোলারায়ন হলো কি আয়নিক যৌগের কি বৈশিষ্ট্য, আয়নিক যৌগের কি সমযোজী বৈশিষ্ট্য, আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য, আয়নিক যৌগের সমযোজী। বা আমি বলতে পারি পোলারায়ন হলো একটা যৌগ আয়নিক, কিন্তু তার মধ্যে কী হয়েছে আয়নিক বৈশিষ্ট্যের বিচ্যুতি ঘটছে, সেটাই হলো পোলারায়ন, সেটা ব্যাখ্যা দিবে আর কি। মানে পোলারায়ন হলো আয়নিক যৌগ কিন্তু তার মধ্যে সমযোজী বৈশিষ্ট্য চলে আসছে, এই ব্যাখ্যার জন্য আমরা কি আসছে পোলারায়ন। তার মানে তুমি যখন দেখবে একটা প্রবলেম তোমাকে দিচ্ছে সলভ করার জন্য, আগে দেখবা যে বন্ধনটা কি সমযোজী নাকি আয়নিক। যদি সমযোজী হয় তাহলে কি বলবো পোলারিটি দিয়ে সেই প্রবলেমটা সলভ করবা। আর যদি আয়নিক হয় তাহলে পানিতে অদ্রবণীয় কেন, বা গলনাঙ্ক কম কেন, বা দ্রাব্যতা কম কেন, তো এগুলো বললে তখন আমি কি করব পোলারায়ন শব্দটা ব্যবহার করে আমরা প্রবলেমটা সলভ করবো আর কি আমাদের। ওকে, তাহলে আমরা এবার পোলারায়নের সংজ্ঞা দেওয়ার চেষ্টা করি। এবার আমরা জাস্ট পোলারায়নটা কী সেটা বুঝাইলাম, যে কোথায় পোলারায়নটা প্রয়োগ করবা শব্দটা, এটা আমরা একটা উদাহরণ দিয়ে বললাম যে সিলভার ক্লোরাইডের ক্ষেত্রে আমরা পোলারায়ন শব্দটা ব্যবহার করে বলবো যে পানিতে কেন অদ্রবণীয়, অদ্রবণীয়। আচ্ছা, এবার আমরা পোলারায়নের একটু সংজ্ঞা দেওয়ার চেষ্টা করব। দেখো এই হলো ধরো, আচ্ছা আমার এবার একটা কোশ্চেন, একটা যৌগ মনে করো, আচ্ছা ধরো এম এক্স, এম এক্স, এম এক্স একটা যৌগ, এটা বিশুদ্ধ আয়নিক, ধরো ধাতু মানে প্লাস, এটা অধাতু মানে মাইনাস। আচ্ছা, তার মানে এই বন্ধনটা কি, এই যৌগটা বিশুদ্ধ আয়নিক হওয়ার শর্ত কী? এই যৌগটা আমি বিশুদ্ধ আয়নিক তখনই বলতে পারবো যদি ধাতু তার ইলেকট্রনটা যে দিয়ে দিছে অধাতু এক্সকে, এই ইলেকট্রনটা এই ঋণাত্মক আয়ন তার চারদিকের পরিমণ্ডলে কী থাকতে হবে, পুঞ্জীভূত থাকতে হবে। একটা বন্ধন বিশুদ্ধ কি আয়নিক হওয়ার শর্ত হলো, হ্যাঁ দেখো একটা বন্ধন বিশুদ্ধ আয়নিক হওয়ার শর্ত হলো ইলেকট্রন কী হবে, ঋণাত্মক আয়ন, যে ঋণাত্মক আয়ন তার চারদিকের পরিমণ্ডলে কী থাকতে হবে, পঞ্জীভূত থাকতে হবে। একটা বন্ধন বিশুদ্ধ আয়নিক হওয়ার শর্ত হলো যে ইলেকট্রনটা ঋণাত্মক আয়ন তার চারদিকের পরিমণ্ডলে যদি এরকম পঞ্জীভূত থাকে সেটা হলো বিশুদ্ধ আয়নিক। বা আমি আরও একটু ক্লিয়ার করি যে ধাতু তার ইলেকট্রনটা দিয়ে দিতে হবে, অধাতুকে কি সত্য ত্যাগ করে দিতে হবে। তারপরে দামকৃত ইলেকট্রনের প্রতি তার কোনো আর কি থাকবে না, আগ্রহ থাকবে না, এটা হলো বিশুদ্ধ আয়নিক। কিন্তু বিশুদ্ধ আয়নিক বলতে কোনো যৌগ নাই, যে কোনো যৌগে ধাতু তার ইলেকট্রনটা দিয়ে দেয়, সেই দামকৃত ইলেকট্রনটা সে আবার নেওয়ার চেষ্টা করে। এই যে নেওয়ার চেষ্টা করা দামকৃত ইলেকট্রনটা, ক্যাটায়ন তার দামকৃত ইলেকট্রনটা যে নেওয়ার চেষ্টা করা, সেটাই হলো পোলারায়ন, পোলারায়নের কারণ আর কি। তার মানে ধাতু কখনো তার ইলেকট্রনটা সত্যত্যাগ করে অধাতুকে দেয় না, সে করে কি দামকৃত ইলেকট্রনটা আবার নেওয়ার চেষ্টা করে। যে নেওয়ার যে চেষ্টা, এটাকে কী বলা হয়, পোলারায়ন, পোলারায়ন আর কি। এখন কেন নেয়, কীভাবে নেয়, কে কতটুকু নেয়, এগুলো নিয়ে আমরা এখন বিস্তারিত আলোচনা করবো আর কি। আচ্ছা এখন দেখো, ধরো সোডিয়াম ক্লোরাইড, তাহলে আমি কিন্তু বলছি বিশুদ্ধ সমযোজী হওয়ার শর্ত হলো ইলেকট্রন দুইটা পরমাণু নিউক্লিয়াসের মধ্যবর্তী অঞ্চলে পঞ্জীভূত থাকবে, বিশুদ্ধ সমযোজী। আর বিশুদ্ধ আয়নিক হলো ইলেকট্রন কী হবে, ঋণাত্মক আয়ন তার চারদিকের পরিমণ্ডলে কী থাকবে, পঞ্জীভূত থাকবে, বিশুদ্ধ আয়নিক হওয়ার শর্ত। ওকে, এখন এই মাঝখানে না থেকে সমযোজী যৌগের শেয়ারকৃত ইলেকট্রন মাঝখানে না থেকে কোণের দিকে চলে যাওয়া, এটা হলো পোলারিটি। আর আয়নিক যৌগের দানকৃত ইলেকট্রনটা ঋণাত্মক আয়নের চারদিকের পরিমণ্ডলে পঞ্জীভূত না থেকে ক্যাটনের দিকে আংশিকভাবে চলে আসা, সেটাই হলো পোলারায়ন, সেটাই হলো পোলারায়ন। ওকে, আচ্ছা আমরা এবার আসি, এই হলো একটা আয়নিক যৌগ, এইটা হলো ক্যাটায়ন। এই ক্যাটায়নটা সাধারণত দেখবে আমরা ছোট করে আঁকি, কেন ক্যাটায়নটা আমরা ছোট করে আঁকি কেন, কারণ ক্যাটায়ন কিন্তু তৈরি হয় কি ইলেকট্রন ক্যাটায়নটা তৈরি হয় ইলেকট্রন চলে যাওয়ার মাধ্যমে। ক্যাটায়নটা এই যে তোমরা সবাই জানো বোধ হয়, সোডিয়াম প্লাসটা কিন্তু ছোটো কার চেয়ে, সোডিয়ামের চেয়ে, কারণ সোডিয়ামের কক্ষপথ 3টা আর সোডিয়াম প্লাসের কক্ষপথ কয়টা, 2টা। ওকে, তার মানে আমরা সোডিয়াম কী করে, এই আমরা আকারে ছোট করে আঁকছি, ক্যাটায়ন আকারে ছোট করে আঁকছি, কারণ ক্যাটায়নটা সাধারণত আকারে ছোট হয়, এবং অ্যানায়নটা আকারে সাধারণত কী হয়, বড় হয় সাধারণত বলছি, কিন্তু তার মানে ব্যতিক্রম আছে। ওকে, তার মানে আমরা এটা হলো অ্যানায়ন, আমরা আকার একটু বড় করে আঁকলাম, কারণ তোমরা সবাই জানো যে কোনো ঋণাত্মক আয়নের আকার পরমাণু হচ্ছে কি বড় আর কি, বড়। ওকে, তাহলে আমরা কী আঁকলাম, ক্যাটায়ন আঁকলাম এবং অ্যানায়ন আঁকলাম, ক্যাটায়নটা সাইজে ছোটো করে আঁকলাম, অ্যানায়নটা বড়। এখন দেখো এই সোডিয়াম যে কোনো, বা আমি বললাম যে এটা সোডিয়াম প্লাস, বা আমি সাধারণভাবে বললাম এটা একটা ক্যাটায়ন এম প্লাস।
আর এটা হলো ক্লোরাইড, বা আমি সাধারণভাবে বললাম এটা একটা কি, অ্যানায়ন। তো কী করবে দেখছো, ক্যাটায়নের নিউক্লিয়াস কী করবে, ক্যাটায়নের নিউক্লিয়াস অ্যানায়নের নিউক্লিয়াসে কী করবে, বিকর্ষণ করবে। কারণ একটা আয়নের যোগে যখন ক্যাটায়ন অ্যানায়নের কাছে আসে তখন ক্যাটায়নের নিউক্লিয়াস অ্যানায়নের নিউক্লিয়াসে কী করে, সমধর্মী চার্জ বিকর্ষণ করে সরায় দিবে। আর এই নিউক্লিয়াস করবে কি, ইলেকট্রনটাকে টানবে, টেনে কাছে নিয়ে আসবে। তাহলে দেখো নিউক্লিয়াস যদি নিউক্লিয়াসকে বিকর্ষণ করে সরায় দেয়, আর এই নিউক্লিয়াস যদি ইলেকট্রনকে টেনে কাছে নিয়ে আসে, তখন এই ইলেকট্রন মেঘ ঋণাত্মক আয়নের চারদিকের পরিমণ্ডলে এভাবে পুঞ্জীভূত থাকবে না। কি করবে তাহলে, দেখো যে এভাবে কি আসবে, এভাবে, ওকে, এই এভাবে কি আসবে, ওকে, দেখো তো, এই তো এইভাবে ইলেকট্রন বলতে তো আমরা ইলেকট্রন মেঘ বলি না, ইলেকট্রন বললে কিন্তু আমরা ইলেকট্রন মেঘ বলি, কারণ আমরা বলতে পারি না যে ইলেকট্রন এখানে আসে, বলতে পারি যে ইলেকট্রন এই জায়গায় থাকার সম্ভাবনা সর্বাধিক, সেটা হলো অরবিটাল আমরা বলি। তো ইলেকট্রন বললে আমরা ইলেকট্রন মেঘ বলি। তার মানে ইলেকট্রন মেঘ কী হলো, ক্যাটায়নের নিউক্লিয়াসের কারণে আংশিকভাবে দুইটা নিউক্লিয়াসের মাঝে চলে আসছে, তার মানে ইলেকট্রন মেঘের বিকৃতি করছে ক্যাটায়নের নিউক্লিয়াসের কারণে। কেন হয়েছে, কারণ ক্যাটায়নটা কিন্তু সাইজে ছোট হওয়াতে সুবিধা কি, সে অ্যানায়নের খুব কাছে গেছে, কাছে গিয়ে কী করছে, নিউক্লিয়াসকে বিকর্ষণ করে সরাই দিছে, আর ইলেকট্রনকে কী করছে, টেনে কাছে নিয়ে এসে ইলেকট্রন মেঘের যে বিকৃতি ঘটাইছে এটাই হলো কি, পোলারায়ন। তার মানে পোলারায়ন হলো এক কথায় ক্যাটায়নের নিউক্লিয়াস কর্তৃক কি অ্যানায়নের ইলেকট্রন মেঘের যে বিকৃতি, এটাকে বলা হয় পোলারায়ন। তাহলে আমরা একটা লাইন লিখে ফেলি, পোলারায়নটা কি, ক্যাটায়নের দেখো ক্যাটায়নের কি নিউক্লিয়াস কর্তৃক, ক্যাটায়নের নিউক্লিয়াস কর্তৃক কি অ্যানায়নের ইলেকট্রন মেঘের বিকৃতিকে, না, ইলেকট্রন মেঘের বিকৃতিকে কি বলা হয়, পোলারায়ন বলে। ক্যাটায়নের নিউক্লিয়াস কর্তৃক অ্যানায়নের ইলেকট্রন মেঘের বিকৃতিকে কি বলা হয়, পোলারায়ন বলা হয়। ক্যাটায়নের নিউক্লিয়াস কর্তৃক অ্যানায়নের ইলেকট্রন মেঘের বিকৃতিকে কি বলা হয়, পোলারায়ন বলা হয়, না, পোলারায়ন বলা হয়। ওকে, তাহলে আমরা হয় কি, একটা আয়নিক যুগে ক্যাটায়নটা সাইজে ছোট, তো এই ছোটো হওয়াতে কী হয়, ক্যাটায়নটা অ্যানায়নের কাছে যায়, গিয়ে ক্যাটায়নের নিউক্লিয়াসকে বিকর্ষণ করে সরায় দেয়। আর ক্যাটায়নের নিউক্লিয়াস করে কি, অ্যানায়নের ইলেকট্রনকে নিজের দিকে টেনে অ্যানায়নের ইলেকট্রন মেঘের বিকৃতি ঘটায়, এটি হলো পোলারায়ন। কিন্তু আমি কিন্তু এই প্লাস দ্বারা কী বোঝাচ্ছি, ক্যাটায়নের নিউক্লিয়াস, এই প্লাস দ্বারা অ্যানায়নের নিউক্লিয়াস বোঝাচ্ছি। আর আমি এখানে মাইনাস দ্বারা বোঝাচ্ছি এটা অ্যানায়ন, এখানে প্লাস দ্বারা বোঝাচ্ছি এটা ক্যাটায়ন, কিন্তু আর কি এটাকে ক্যাটায়ন। আচ্ছা, এখন প্রশ্নটা হলো যে ক্যাটায়ন কিন্তু এই পোলারায়নে কিন্তু ক্যাটায়ন পোলারিত করে, আর অ্যানায়ন কী হয়, পোলারিত হয়। এখন এই ক্যাটায়ন যে পোলারিত করবে সেটা আবার ক্যাটায়নের কতগুলো বিষয়ের উপর নির্ভর করবে। এক হলো ক্যাটায়নের চার্জ, তারপরে ক্যাটায়নের আকার, তারপরে ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাস। আর অ্যানায়ন পোলারিত হবে, অ্যানায়ন কী হবে, পোলারিত হবে। তো এটা আবার অ্যানায়নের দুটো বিষয়ের উপর নির্ভর করে, এক হলো অ্যানায়নের চার্জ, তারপরে কি অ্যানায়নের কি আকার। তো আমরা এই মোট 5টা বিষয়কে নিয়ে বিজ্ঞানী ফাজান 3টা সূত্র দিয়েছেন, সেই সূত্রগুলো নিয়ে আমরা এখন একটু কথা বলবো। তার আগে আমরা আরেকটা কথা বলে নিই যে ক্যাটায়ন পোলারিত করে না, কিন্তু অ্যানায়নের তো নিউক্লিয়াস আছে, যে অ্যানায়নের নিউক্লিয়াস আছে না, আমি বলছি ক্যাটায়নের নিউক্লিয়াস কী করে, অ্যানায়নের ইলেকট্রনকে নিজের দিকে টানে। ওকে, আচ্ছা, আবার তো অ্যানায়নের তো নিউক্লিয়াস আছে, সেও তো কী করতে পারে, ক্যাটায়নের ইলেকট্রনকে নিজের দিকে টানতে পারে। কারণ দেখো এখানে ক্লোরাইডের নিউক্লিয়াস, সোডিয়াম প্লাসে কিন্তু ইলেকট্রন আছে, সোডিয়াম প্লাস, বাট তার তো ইলেকট্রন 10টা আছে, সোডিয়ামের ইলেকট্রন কয়টা, 11টা, সোডিয়াম প্লাস ইলেকট্রন কিন্তু 10টা আছে, কক্ষপথে বহিস্থ কক্ষপথে 8টা আছে। তার মানে অ্যানায়নের নিউক্লিয়াসও তো কী করতে পারে, ক্যাটায়নের ইলেকট্রনকে নিজের দিকে টানার কথা ছিল, কিন্তু আমি সেটা কেন কাউন্ট করব না, কারণটা হলো যে অ্যানায়নটা সাইজে, মানে অ্যানায়নও পোলারিত করে।